লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজায় মানুষের ঢল নামে। আর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আদালত প্রাঙ্গণে। জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, ছাত্রনেতা সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। বিকেলে লোহাগড়ার গ্রামের বাড়িতে তাকে দাফন করার কথা রয়েছে। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, ছাত্রনেতা সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ, জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেই করে থাকুক, যে অঙ্গনেরই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করি। যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে, আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ। কিন্তু ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে, সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে সকল প্রতারকদেরকে বলে দিতে চাই, এই চাপতেছে কেন, এই আর মেয়েরা চাপতেছে কেন, উনি হাত দিলাকে দেশ ছাড়া করেছি। যারা স্বাভাবিক আইনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে ইনশাল্লাহ। ইসকনকে উগ্রবাদী সংগঠন উল্লেখ করে এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা। ইসকনকে তো ধর্মীয় হিন্দু বলেই গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা চিহ্নিত আছে তাদেরকে এই 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর ইসকনের অস্ত্রধারী তাদের যেই ক্যান্টনমেন্ট আছে, ঘেরাও করে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় তারা ধর্মের পরিচয় দিতে পারবে না। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে নগরীর টাইগার পাস এলাকায় সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাহ সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে সাইফুল ইসলাম আলিফের নিথর দেহ আনা হয় আদালত চত্বরে। ফ্রিজিং ভ্যানে রাখা তার মরদেহ দেখতে ভিড় করেন দীর্ঘদিনের সহপাঠীরা। অনেকে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, তরুণ আইনজীবী হিসাবে সবার প্রিয় হয়ে উঠেছিলেন আলিফ। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় ইসকন সমর্থকরা কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলামকে। এ ঘটনায় আহত হন 15 জন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। আজ সাজার বিরুদ্ধে বেগম জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে গত 20 নভেম্বর আপিল শুনানি শুরু হয়। 2018 সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 4 আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই সাথে প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানাও করা হয়। আর ট্রাস্টের নামে কেনা কাকরাইলে 42 কাঠা জমি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে নেওয়ার আদেশ দেওয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। রায়ের পর খালেদা জিয়া আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। এই মামলার মধ্যে ইনফ্যাক্ট কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আসামি আপিল মঞ্জুর, আসামি খালাস। মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে
ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই মাত্র ৩ মাসের মধ্যেই দেশের রাস্তায় রাস্তায় হানাহানি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ মিলন দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। কিছু ব্যক্তি দায়িত্বশীল জায়গায় থেকে উস্কানিমূলক কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করতে চাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, তারা দেশের বন্ধু না শত্রু তা জনগণকে ভেবে দেখতে হবে। শহীদ ডাক্তার মিলন ৯০-এর আন্দোলনে যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন, ২০২৪-এ এসেও সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখনও আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে বলে আফসোস করেন বিএনপি মহাসচিব। আজকে এই ২৪-এ আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিৎকার করতে হচ্ছে। ভোটে না আয়রনি ৩ মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত জড়াচ্ছে। আমরা কি ৫ তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। এই ৩টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে। প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। গত জুলাইয়ে দেশটি থেকে প্রবাসী আয় এসেছিল প্রায় ২৪ কোটি ডলার। আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা ৩ মাসের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। জুলাইয়ের পর প্রতি মাসেই দেশটি থেকে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বেড়েছে। সেপ্টেম্বরে এসেছে ৩৯ কোটি ডলার, আগস্টের তুলনায় যা ১০ কোটি ডলার বা ৩.৩৫% বেশি। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চট্টগ্রামে জমিয়াতুল ফালা মসজিদ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, আর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আদালত প্রাঙ্গণে। এতে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, ছাত্রনেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। লোহাগাড়ার গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে আজ থেকে 2 দিন চট্টগ্রাম আদালতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ইসকন অনুসারীদের নির্মম হত্যাকাণ্ডের শিকার তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে শেষ বিদায় জানাতে এ জনস্রোত। শোকে বিহ্বল তারা। লাখো মানুষের ঢল, জানা যায় কানায় কানায় পরিপূর্ণ জমিয়াতুল ফালা মসজিদ মাঠ। এতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা, জেলা জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুক, যে অঙ্গনের করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করি। যারা স্বাভাবিক আইনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে ইনশাল্লাহ। ইসকনকে উগ্রবাদী সংগঠন উল্লেখ করে এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা।
ইসকনকে তো ধর্মীয় হিন্দু বলেই গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা চিহ্নিত আছে তাদেরকে এই 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর ইসকনের অস্ত্রধারী তাদের যেই ক্যান্টনমেন্ট আছে ঘেরাও করে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর সন্ত্রাসীদেরকে কোনো অবস্থায় তারা ধর্মের পরিচয় দিতে পারবে না। এর আগে নিথর দেহ আনা হয় আদালত চত্বরে। প্রিয় আলিফের মরদেহ দেখতে ভিড় করেন দীর্ঘদিনের সহকর্মী, সহপাঠীরা। অনেকেই ভেঙে পড়েন কান্নায়। বিকেলে গ্রামের বাড়ি লোহাগাড়ায় পৌঁছায় মরদেহ। নিজেদের সন্তানকে হারিয়ে আবেগাপ্লুত গ্রামবাসী, স্বজনরা। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় ইসকনের সমর্থকরা কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলামকে। এ ঘটনায় আহত হন আরও 15 জন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছেন, যেসব উগ্র হিন্দু ভারতে গিয়ে ষড়যন্ত্র শেষে দেশে ফিরে এসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মঙ্গলবার চট্টগ্রামে আইনজীবী হত্যা হিন্দু উগ্রবাদিতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। ইসকনের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও প্রতিবাদ সমাবেশে অংশ নিতে চট্টগ্রামে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ সময় তারা সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, মুসলমানরা শান্তিপ্রিয় জাতি, তারা নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতিও সহানুভূতি দেখায়, যার প্রমাণ গণ আন্দোলনকালে মন্দির পাহারা। একই সময়ে ইসকন নিষিদ্ধ করার দাবি জানান হাসনাত আবদুল্লাহ। ছাত্র জনতারা 36 জুলাই 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। সাইফুল ভাইয়ের খুনিদের বিচার দেখতে চাই কিনা? এই বীর চট্টলায় খুনি ইসকনদের জায়গা হবে কিনা? আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি জানতে যাচ্ছি চট্টগ্রামের লালদিঘি এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাগর, আজকে সারাদিনেই ছিল চট্টগ্রাম বিক্ষোভের একটি নগরী। এখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে এবং ইসকনের নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম জুড়ে সভা সমাবেশ হয়েছে। এবং কিছুক্ষণ আগে সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি ফারেঙ্গা জামে মসজিদ, যেটি লোহাগাড়ার একটি অজপাড়া গায়ে, সেখানে লাখো মানুষের উপস্থিতিতে তার তৃতীয় জানাজার নামাজ শেষ হয়েছে এবং তাকে ফারেঙ্গা জামে মসজিদ যেই পারিবারিক কবরস্থান আছে সেখানে দাফনের প্রস্তুতি চলছে। তো এছাড়া আমরা যেটা দেখেছি সকাল থেকে এবং বিকেল পর্যন্ত টানা বিভিন্ন নানা শ্রেণী পেশার রাজনৈতিক দলের ব্যানারে নানা রকম প্রতিবাদ হয়েছে। এর মধ্যে বড় যেটা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের দুই কেন্দ্রীয় নেতা চট্টগ্রামে এসে তাদের ইসকন নিষিদ্ধ সহ যে ইসকনের চক্রান্ত এবং এর সাথে বিভিন্ন পতিত সরকারের যেসব কর্মীরাও জড়িত আছেন এমনটিও তারা বলেছেন। এছাড়া বিকেলে সর্বশেষ যেই জনসভাটি করেছে সেটি চট্টগ্রামের বহদ্দারহাট থেকে এবং 1602 নম্বর গেট হয়ে তারা জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তারা বেশ একটি সমাবেশ করেছে। এছাড়া নেজামি ইসলাম পার্টি করেছে একটি আন্দরকিল্লা এলাকায়। এছাড়া নিউ মার্কেট এলাকায় একটি ছাত্রদের একটি অংশ সেখানে গাইবানা জানাজার নামাজ পড়েছেন। এছাড়া আইনজীবী সমিতি সকাল থেকে এবং দুপুরে তারা একাধিক অনুষ্ঠান এবং সভা সমাবেশ করেছে ইসকন নিষিদ্ধ সহ তাদের যে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীর বিচার এবং তাদের আইনের আওতায় আনার জন্য তারা দাবি করেছেন এইসব সমাবেশ থেকে। এছাড়া আমি আজকে যে এলাকায় আছি এর কিছু দূরেই আসলে কালকের যেই ঘটনাটা ঘটেছে, এখানে তাকে ছুরিকাঘাত করে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এই এলাকা জুড়ে সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এখনও মোতায়েন আছে এবং তারা রাতে আবার অভিযান পরিচালনা করা হবে এমনটিও জানিয়েছেন। তো এছাড়া চট্টগ্রাম আইনজীবী সমিতি আজকে প্রথম দিন তাদের কর্মবিরতি পালন করেছেন এবং আগামীকালও এইরকম কর্মসূচি তারা ঘোষণা করেছেন। সাগর, এই ছিল চট্টগ্রামের অবস্থা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত প্রাঙ্গণে সমাবেশ করেছে আইনজীবীরা।
এদিকে ইসকন নিষিদ্ধ করা এবং 3 জেলায় 144 ধারা ঘোষণা নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে এক আইনজীবী আবেদন করেছে। সেই আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার সকালের মধ্যে বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাগারে প্রেরণকে কেন্দ্র করে চট্টগ্রামের সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। সেই ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে শতপ্রণোদিত রুল জারির জন্য আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। একই সাথে ইসকনকে নিষিদ্ধ করা এবং 3 জেলায় 144 ধারা ঘোষণারও নির্দেশনা চান তিনি। আমার কোর্টের কাছে প্রেয়ার ছিল যে চট্টগ্রাম কোর্টে যে আমার লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে, এই লার্নেড ব্রাদারের হত্যার জন্য একটা সুস্থ বিচার এবং ইসকনকে নিষিদ্ধ করা হোক। পরে আদালত বিষয়টি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কী, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে সুপ্রিম কোর্ট সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট এবং দেশে অস্থিরতা তৈরি করছে ইসকন, তাই তাদের নিষিদ্ধ করার দাবি জানান তারা। সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী আইনজীবী সমিতি। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া খুলনা, চুয়াডাঙ্গা, যশোর এবং শরীয়তপুরেও প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে দুর্নীতি মামলায় রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে এ রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলটির চেয়ারপারসন সহ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে 2018 সালের 29 অক্টোবর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে গত 20 নভেম্বর আপিল শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আজ সাজার বিরুদ্ধে আপিল মঞ্জুর করে রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ফলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত, আপিল অ্যালাউ করেছেন। আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আবু তাহের বুধবার এ আদেশ দেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল বলে জানায় বেগম জিয়ার আইনজীবী। আমরা আজকে আদালতে এই কথাই বলেছি যে এই মামলার এজাহারে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারে নাই। আমরা এটাও বলেছি চার্জশিটে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্তে কোনো মামলার
উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞ আদালত মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। এ সময় আদালতে মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন ও ডক্টর মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ভিসা সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুপুরে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে দূতাবাসে পৌঁছান তিনি। প্রায় ৪৫ মিনিট সেখানে অবস্থান নেয়ার পরে গুলশানের বাসভবনে ফিরেন বিএনপি চেয়ারপারসন। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে দূতাবাসে যান তিনি। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আগামী মাসের প্রথম দিকে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যাবার কথা রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন। গত 2 দিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ রপ্তানি শুরু করেছে ভারতের ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির অজুহাতে গত রোববার এই দুটি পণ্য বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারতীয় ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। এরই প্রতিবাদে গতকাল সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখেন তারা। ব্যবসায়ীরা জানান, বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তর আমাদের দাবি মেনে নিয়ে আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং পুনরায় চালু করার আজ দুপুর থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি শুরু হয়। সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদকে মৌলভীবাজারে বিস্ফোরক আইনের মামলায় 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মৌলভীবাজার আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তাকে 2 নম্বর আমলি আদালতের বিচারক মিসবাহুল হকের আদালতে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তার 5 দিনের রিমান্ড চাইলে বিচারক 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে বিবাদী পক্ষের আইনজীবী ওনার বয়স ও অসুস্থতা দেখিয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন। স্থানীয় যুবদলের সদস্য সচিব আব্দুল আহাদ গত 24 অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। গতকাল বরিশাল জেলার উত্তর উলানিয়া বিএনপি আয়োজিত গণমত বিনিময় সভা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন দীপন এসব কথা বলেন। উত্তর উলানিয়ার বিএনপির সমাবেশে বরিশাল উত্তর জেলা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল হক চৌধুরী মিল্টন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। দুপুরে নেত্রকোনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার শতাধিক সাবেক বিডিআর সদস্য সহ তাদের পরিবারের 3 শতাধিক নারী, পুরুষ ও শিশুরা। সকালে দিনাজপুর ডিসি অফিসের সামনে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই দাবিতে হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করে চাকুরিচ্যুত বিডিআর সদস্য সহ তাদের পরিবারের সদস্যরা। জামালপুরে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিডিআর কল্যাণ পরিষদ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করে পরিবারের সদস্যরা। এদিকে খাগড়াছড়ি, নাটোর, সিরাজগঞ্জ, মাগুরা, চুয়াডাঙ্গা ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল চট্টগ্রাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, ধর্মের দোহাই দিয়ে উগ্রতা সহ্য করা হবে না। আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল। এটাকে কেউ দুর্বলতা মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবে না। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিউল্লাহ উলি। ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাইগার পাস মোড়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। বলেন, ধর্মের দোহাই দিয়ে কোনো রকমের উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না। সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা যে এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। সমাবেশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বাংলাদেশের সব মানুষ ধর্মের প্রতি সহানুভূতিশীল। এটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাদের ছেড়ে দেওয়া হবে না। কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে, সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। এদিকে 16 শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডাক্তার ওসামা মুহাম্মদ, শিবির উত্তর সভাপতি শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক। সাম্প্রতিক অস্থিতিশীল ঘটনা বিভেদ বিভাজন উস্কে দেওয়ার চক্রান্ত হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে, যা মোটেও কাম্য নয়। বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলনকে স্মরণ করতে এই আলোচনার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সভায় বিএনপির মহাসচিব বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন মিলন, 2024-এ এসেও ভোটাধিকারের জন্য কথা বলতে হচ্ছে। সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, সংকট মুহূর্তে প্রয়োজন ঐক্য। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। এই বাংলাদেশটা ভাই আমি দেখতে চাই না, আমি অন্তত চাই না। আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন, বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না। দায়িত্বশীল জায়গায় থেকে হঠকারী বক্তব্য না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। আলোচনায় দলের অন্য নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয়, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। যেটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে। এটাকে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ মিলন চত্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় বিএনপির পক্ষ থেকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতির সামনে বর্তমানে যেসব সংকট রয়েছে তা মোকাবেলা করতে এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মনে করছে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনী রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতেও অনুরোধ জানায় বিএনপির
প্রতিনিধি দল। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম জানান, বৈঠকে দেশের সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। এ সময় দেশের সংকট মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলেছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি। প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চিটাংয়ের বিষয়টা আলাপ হয়েছে, ওই একই জিনিস, সবাই ন্যাশনাল ইউনিটি, এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। হ্যাঁ, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। কর ফাঁকির অভিযোগে এনবিআরে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। বুধবার এই মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল, তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও এর কোনো বাস্তবতা নেই উল্লেখ করে এই মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেন বিচারক। 2008 সালের 28শে জুলাই ঢাকার কর অঞ্চল 6-এর উপকর কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে বলা হয়, তিনি আয়কর বাবদ 26,86,000 টাকা কর ফাঁকি দেন। এক রায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে আইনজীবীরা। আজ দুপুরের দিকে এজলাস কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার পর এক পর্যায়ে বিচারপতি এজলাস কক্ষ ত্যাগ করতে বাধ্য হন। 2016 সালে একটি মামলার রায়ে জিয়াউর রহমানকে কটাক্ষ করে মন্তব্য করেন ওই বিচারপতি। বাংলায় দেয়া রায়ের সে অংশ গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার কয়েকজন আইনজীবী বিচারপতির ওই মন্তব্যের প্রতিবাদ জানান এবং তাঁকে দিয়ে নিরপেক্ষ বিচার সম্ভব নয় বলেও বলতে থাকেন। এক পর্যায়ে এজলাস কক্ষে হট্টগোল শুরু হয়। পরে বিচারপতি আশরাফুল কামাল এজলাস ত্যাগ করেন। ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সচিবালয়ের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এদিকে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন, নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরেছে। রিপোর্ট করছেন রকন উদ্দিন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশে প্রতিদিন 4.5 কোটি ডিমের চাহিদা থাকলেও সব মিলিয়ে উৎপাদন হয় প্রায় 6 কোটি। তাই 2 দফায় বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডিম আমদানির পক্ষে নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। বলেন, অনুমোদন দেবার পর এখন পর্যন্ত 11 লাখ ডিম এসেছে, তাই আমদানি নয়, সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলছে। আমাদের পোল্ট্রি শিল্প ঝুঁকিতে পড়তে পারে আমদানি করলে। ঢাকায় যে দামের ব্যাপারটা, ওটা সবটা মানে স্বাভাবিক না, এটার মধ্যে সিন্ডিকেট অবশ্যই আছে, হাত বদল আছে। আমরা চাইবো যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে ওখানে সাহায্য করুক, বেশি আমদানি করতে না, কিন্তু ওখানে বেশি সাহায্য করলে আমরা অবশ্যই পারবো। বাংলাদেশ ও ভারতে মাছ ধরার সময়সীমা একই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি। 1 কেজি ইলিশের দাম 1000 টাকার নিচে আসছে, তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করবো, কিন্তু এখনই সে সুখবর দিতে পারছি না। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রক্রিয়া প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান ফরিদা আক্তার। বলেন, আসছে রমজানেও সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই রমজানে ইনশাল্লাহ পাবেন, আপনি আশা করা যায়। ট্রাক সেলের এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমেছে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে, প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে। বৈঠকে সয়াবিন তেল, সার ও গম আমদানির অনুমোদন দেয়া হয়। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।